টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হওয়ায় চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল গভীর রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক জরুরি আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। এর আগে কয়েক দফার কয়েকটি জেলার পরীক্ষা আলাদাভাবে স্থগিত করা হলেও পরিস্থিতি জটিল হওয়ায় শেষ পর্যন্ত পুরো বোর্ডের পরীক্ষাই স্থগিত করা হয়। তবে চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের অন্য সব শিক্ষা বোর্ডের পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হচ্ছে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে। বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রুনা আনসারি। কথা বলবো তার সঙ্গে। রুনা, পরীক্ষার্থীরা কি বিষয়টি জানতে পেরেছে আর বোর্ডের পক্ষ থেকে আর কি জানানো হয়েছে জানাবেন? সুমনা, পরীক্ষার্থীরা গতকাল রাত ঠিক 10:30 যেহেতু সময় কিন্তু চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে একটি বিজ্ঞপ্তি তারা জারি করেন এবং সেই বিজ্ঞপ্তি বিভিন্ন গণমাধ্যমে তারা পৌঁছে দেওয়ার পরে গণমাধ্যমের মাধ্যমে কিন্তু পরীক্ষার্থীরা তারা জেনেছে তাদের আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এর আগে কিন্তু অনেক পরীক্ষার্থী তারা বিভিন্ন গণমাধ্যম থেকে খবর নেওয়ার চেষ্টা করেছিল পরীক্ষা স্থগিত করা হচ্ছে কিনা, কিন্তু রাত 10টার আগে কিন্তু কোনো ধরনের তারা শিক্ষা বোর্ড থেকে জানানো যায়নি পরীক্ষা স্থগিত করা হচ্ছে কিনা। শেষ পর্যন্ত রাত 10:30টার পরে তারা জেনেছে তাদের পরীক্ষা স্থগিত হয়েছে এবং পরীক্ষার্থীরা আসলে কিছুটা তারা ভেঙে পড়ছে যেহেতু তাদের প্রিপারেশন ছিল। এছাড়া পরীক্ষা আসলে নেওয়ারও কিন্তু কোনো সম্ভাবনা নেওয়ার কোনো ধরনের কোনো সুযোগ নেই, কারণ চট্টগ্রামে গত 3 দিন ধরে টানা বৃষ্টি এবং টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম উপজেলা যেগুলো উপজেলার কিন্তু বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে এখনো পর্যন্ত পানি, যার কারণে পরীক্ষার্থীরা সেখানে পরীক্ষা দেওয়ার কোনো ধরনের কোনো সুযোগ নেই। পরীক্ষা আগামী যে পরীক্ষাগুলো সেগুলো যথারীতি চলবে। শিক্ষা বোর্ড থেকে এমনটাই জানিয়েছে, যেহেতু আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে চট্টগ্রাম এবং তার সংলগ্ন যে এলাকা সেখানে এই ধরনের বৃষ্টি হয়তো আরো টানা 2-3 দিন হতে পারে, যার কারণে পরবর্তী পরীক্ষাগুলো সেগুলো কিভাবে নেওয়া হবে সেটি পরবর্তী তারা সিদ্ধান্ত জানাবেন এমনটাই জানিয়েছেন শিক্ষা বোর্ড থেকে। এবারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে প্রায় 99,688 জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন 114টি কেন্দ্রে। 114টি কেন্দ্রের মধ্যে প্রায় 80 থেকে 85টি কেন্দ্রের মধ্যে কিন্তু কেন্দ্রভিত্তিক যে এলাকা সেখানে কিন্তু পানি হয়েছে, যার কারণে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে না পারবে না এবং তা চিন্তা করে কিন্তু পরীক্ষা বাতিল করা হয়েছে। এ পর্যন্ত কিন্তু এখনো চট্টগ্রামের অন্যান্য যে পরীক্ষা সে পরীক্ষাগুলো কিন্তু স্থগিত করা হয়েছে। শিক্ষা বোর্ডের যে অন্যান্য কলেজের পরীক্ষা, স্কুলের পরীক্ষা, স্কুল ক্লাস সবকিছু কিন্তু স্থগিত করা হয়েছে। তো সব মিলিয়ে আজকে যে পরীক্ষা সেটা হবে না, আগামী যে পরীক্ষাগুলো রয়েছে এসএসসি সেই পরীক্ষাগুলো যথারীতি সময়ে এখন পর্যন্ত শিডিউল রয়েছে সেগুলো অনুষ্ঠিত হবে। পরবর্তী যদি বৈরী আবহাওয়া আরো বাড়তে থাকে বা পরিস্থিতি আরো খারাপ হতে থাকে তাহলে সেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত জানাবে এমনটাই আমাদেরকে জানিয়েছে। সুমনাই ছিল আমার কাছে আজকে এসএসসি পরীক্ষা স্থগিতের সর্বশেষ তথ্য। কয়েকদিন ধরে টানা বর্ষণের ফলে বান্দরবানের সাঙ্গু নদী এবং মাতামুহুরী নদীতে পানি বেড়েছে। এর ফলে যে নিম্নাঞ্চল রয়েছে নিম্নাঞ্চলে যে সমস্ত ঘরবাড়ি রয়েছে ঘরবাড়ি প্লাবিত হয়েছে। এখানে আপনাকে একটা বিষয় বলে রাখি যে কয়েকদিন থেকে আমাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল যে নিম্নাঞ্চলের মানুষ যদি পানিতে প্লাবিত হয় সে সমস্ত মানুষরা যাতে আশ্রয় নিতে পারে, এই জন্য জেলায় 220টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এবং আমি সকাল থেকে আর্মিপাড়া, ওয়াবদার ব্রিজ, মেম্বারপাড়া সহ বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখেছি। ওই সমস্ত এলাকায় যে সমস্ত নিম্নাঞ্চল রয়েছে প্রায় কয়েক শতাধিক ঘরবাড়ি ডুবে গেছে এবং যে হাজারো মানুষ পানি বন্ধ হয়ে পড়েছে। এর ফলে তারা যে প্রশাসনের পক্ষ থেকে যে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে ওই আশ্রয় কেন্দ্রগুলোতে তারা আশ্রয় নিয়েছেন এবং যে প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার সহ যে বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে। এই মুহূর্তে পানির অবস্থা এখন অপরিবর্তিত রয়েছে। পরবর্তীতে যদি পানির বাড়ে বা কমে তাহলে আমি পরবর্তী সংবাদে আপনাদেরকে জানাবো। গত বছর ডেঙ্গুর ভয়াবহতায় আলোচনায় উঠে আসে দেশের উপকূলীয় জেলা বরগুনা। আক্রান্ত হন 10,000-এর বেশি মানুষ আর প্রাণ হারান 58 জন। এবার বর্ষা মৌসুম শুরুর সঙ্গে আবারও বাড়ছে ডেঙ্গুর সংখ্যা। এই মুহূর্তে আমরা রয়েছি বরগুনা শহরের প্রাণকেন্দ্র 1 নং ওয়ার্ডে এবং গুরুত্বপূর্ণ একটি জায়গায়, যেখানে হচ্ছে বরগুনা সদর থানার একদম পিছনের যে একটি ডোবা রয়েছে আমার পিছনে, আমরা সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাবো যে এই ডোবাটা যে এই আশেপাশে কোনো ডাস্টবিন না থাকার কারণে এই ডোবার মধ্যে যত ময়লা আবর্জনা আছে সবকিছু কিন্তু এই ডোবায় ফেলছে এবং এখানে থেকেই মূলত ডেঙ্গুর উৎপাদ বাড়ছে। আমার পরিবারের 4 জন মেম্বার আমরা 8 বার ডেঙ্গু আক্রান্ত হয়েছে এবং প্রত্যেকবারই আমার বরিশালে ট্রিটমেন্ট নিতে হয়েছে। বরগুনা সেরকম ডেঙ্গুর কোনো চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। গেল বছর যখন আমার স্ত্রী সহ আমিও ডেঙ্গুতে আক্রান্ত ছিলাম,
হাসপাতাল থেকে শুরু করে কোথাও ভালো কোনো চিকিৎসা আমি পাই নাই। কোনো পরিষ্কার পরিচ্ছন্ন বা কোনো অভিযান, কোনো ওষুধ, কীটনাশক কিছুই দেওয়া হয় নাই। কোনো ব্লিচিং পাউডারের তারা ব্যবস্থা করে না এবং কোনো কর্তৃপক্ষের কোনো একটা উদাসীন কিসের বিনিময়ে চাকরি আমরা জানি না, কিন্তু আমরা কোনো পৌর নাগরিকের সুযোগ সুবিধা ভোগ করতে পারি না। যে হারে ডেঙ্গু বাড়তেছে কিন্তু প্রশাসক কোনো পদক্ষেপ আসলে নিচ্ছে না। বরগুনা 250 শয্যা জেনারেল হাসপাতাল এবং এই হাসপাতালই গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 58 জনের মৃত্যু হয়েছে, যেটা সরকারিভাবে আমাদেরকে জানিয়েছেন। এবং বেসরকারিভাবে বরগুনা জেলায় অসংখ্য মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে অসংখ্য মানুষের, যার কারণে এই জেলাকে হটস্পট বলে ঘোষণা করেছেন। আমরা এই হাসপাতালে আসছি। বর্তমানে এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রায় 25 জন ডেঙ্গু জ্বরে। তো আমাদের ডেঙ্গুর যে টিপিক্যাল সিজন জুলাই থেকে সেপ্টেম্বর অক্টোবর, সেটা এখনো সামনে বাকি। ফলে আমাদের এখন থেকে সচেতনতা জরুরি। সচেতন না হলে আমরা আবার আগের মতো একটা পরিস্থিতির মুখোমুখি হতে পারি। জুন পেরিয়ে জুলাই আসলেও বরগুনা পৌর কর্তৃপক্ষ থেকে মশা নিধনে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। বারবার তাদের সাথে যোগাযোগ করলে তাদের সাথে কথা বলা যায়নি। গত বছর বর্ষা মৌসুমে হটস্পট ঘোষণা হয় বরগুনায়। এবছরও কি তাহলে হটস্পটের আওতায় থাকবেন বরগুনা? এমনটাই জনমনে প্রশ্ন। শাহ আলী, দীপ্ত সংবাদ, বরগুনা। ইতিহাস ও ঐতিহ্য ভরা নওগাঁর সীমান্তবর্তী উপজেলায় রয়েছে অসংখ্য দর্শনীয় ও পর্যটন এলাকা। যেসব দর্শনীয় ও পর্যটন এলাকায় হাজার হাজার পর্যটকরা আসছেন, ভ্রমণ করছেন, সৌন্দর্যের উপভোগ করছেন। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বিহার সম্পদ বিহার, যেটি নওগাঁর বদলগাছি উপজেলায় অবস্থিত। এই সম্পদ বিহারের পাশাপাশি রয়েছে জগদ্দল বিহার, রয়েছে জাতীয় উদ্যান আলতাদিঘি, এছাড়া রয়েছে ঐতিহাসিক কুসুম্বা মসজিদ, দিবরদিঘিতে রয়েছে ভীমের পান্টি সহ অসংখ্য পর্যটনীয় এলাকা। প্রত্যন্ত এলাকায় নওগাঁর রানীনগরের একদম প্রাণকেন্দ্রের রক্তদহ বিলে পাখিপল্লী এবং পর্যটন কেন্দ্র যে গড়ে তোলা হয়েছে, এটি একটা আনন্দের বিষয় এই অঞ্চলের মানুষের জন্য। এই প্রথমই শোনা হয়েছে যে এখানে একটা পাখিপল্লী আছে। ছবি তোলার অনেক জায়গায় আছে, এখানে অনেক সুন্দর জায়গা। ঝুলন্ত ব্রিজ দেখে অনেক ভালোই লাগলো, কারণ এই প্রথম এইদিকে কোনো ব্রিজ দেখলাম, অনেক সুন্দর লাগছে। ইতিপূর্বে এরকম কোনো জায়গা ছিল না যেখানে ফ্যামিলি নিয়ে গিয়ে ভালো উপভোগ করার মতো। এটা যারা করছে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আগামীতে আমাদের বেশ কিছু পরিকল্পনা আছে, যেমন আমরা এখানে একটি মুক্ত মঞ্চ তৈরি করব, যেখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং এখানে এই রক্তদহ বিলের যে ইতিহাস, সেই ইতিহাসটিও গ্রথিত থাকবে, রাখবো আমরা। সেই সব দর্শনীয় ও পর্যটন এলাকাগুলোকে আগামীতে আরও আধুনিকায়ন করা হবে, পর্যটক বান্ধব করা হবে, এমনটি দাবি জানিয়েছেন এইসব পর্যটন এলাকায় আসা পর্যটক ও স্থানীয় বাসিন্দারা। মোহাম্মদ আব্দুর রউফ, দীপ্ত সংবাদ, নওগাঁ। টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতিতে মারাত্মক অবনতি হওয়ায় চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল গভীর রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক জরুরি আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। এর আগে কয়েক দফায় কয়েকটি জেলার পরীক্ষা আলাদাভাবে স্থগিত করা হলেও পরিস্থিতি জটিল হওয়ায় শেষ পর্যন্ত পুরো বোর্ডের পরীক্ষাই স্থগিত করা হয়। তবে চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের অন্য সব শিক্ষা বোর্ডের পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হচ্ছে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে। আজও দেশের বিভিন্ন জেলায় টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। চট্টগ্রামে সকালে বৃষ্টির তীব্রতা কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভারী বর্ষণ শুরু হয়েছে। সকালে যেসব নিম্নাঞ্চল থেকে পানি নেমে গিয়েছিল সেখানে নতুন করে জলাবদ্ধতা দেখা দিয়েছে। দুর্ভোগে পড়েছেন চাকুরিজীবী সহ নগরবাসী। অতিবৃষ্টির কারণে পাহাড় ধসের আশঙ্কা থাকায় পাহাড়ি এলাকায় মাইকিং সহ পাদদেশে বসবাসকারীদের সতর্ক করছে জেলা প্রশাসন। এদিকে গতকাল সকাল 6টা থেকে আজ সকাল 6টা পর্যন্ত পটুয়াখালীতে 70.2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এতে চরম দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষ। আরো 2 থেকে 3 দিন এই যে টানা বৃষ্টিপাত যেটি আছে সেই বৃষ্টিপাত সিলেটে অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আর আর বৃষ্টিপাতের যে কারণটি আপনি জানতে চেয়েছেন, সেটি হচ্ছে কয়েকদিন আগে যে নিম্নচাপটি ছিল সেটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে, যার কারণেই খুলনা, বরিশাল, ময়মনসিংহ সহ সারা দেশের বিভিন্ন স্থানেই বৃষ্টিপাত চলছে। আর
গত 24 ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বান্দরবানে, আর ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 59 মিলিমিটার। তো এই মুহূর্তে আবহাওয়া অফিসে আছে, আমার সাথে আছেন আবহাওয়াবিদ আছেন ডক্টর আবুল কালাম মল্লিক। তার কাছ থেকে বিস্তারিত জানবো যে এই সময় যে বৃষ্টিপাত হচ্ছে কতদিন অব্যাহত থাকবে, বা আরও কোনো সতর্কতা আছে কিনা, পাহাড়ি এলাকার কোনো সতর্কতা আছে কিনা, সব কিছু আমরা বিস্তারিত জানবো তার কাছ থেকে। আপনাকে ধন্যবাদ। আপনি ইতিমধ্যে জেনেছেন যে গত 3 দিন ধরে বাংলাদেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, কারণ গত পরশু উড়িষ্যা উপকূল এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূল বরাবর একটি নিম্নচাপ তৈরি হয়েছিল। সেটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে দুর্বল হয়ে মধ্যপ্রদেশে সুস্পষ্ট লঘুচাপ রূপে বিরাজমান। এই সুস্পষ্ট লঘুচাপের প্রভাব এবং বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। যদি এইরকম বঙ্গোপসাগরে যদি বায়ুচাপের আধিক্য থাকে, তখন জলীয়বাষ্প সমৃদ্ধ বাতাসের আগমন ঘটে বাংলাদেশের উত্তর বঙ্গোপসাগর সহ উপকূলীয় এলাকায় থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত থাকে, বৃষ্টিপাত হয়ে থাকে। কারণ এই সারি সারি মেঘমালা তৈরি হয় এই বায়ুচাপের আধিক্য তৈরি হওয়ার কারণে, এবং জলীয়বাষ্প সমৃদ্ধ বাতাসের বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের কারণে। কোনো সময় চট্টগ্রামের পাহাড়ি এলাকা এবং সিলেটের পাহাড়ের সাথে এই জলীয়বাষ্প সমৃদ্ধ বাতাসের সংঘর্ষ বাধে, এবং আমাদের বাংলাদেশের সিলেট এবং চট্টগ্রামে অরোগ্রাফিক রেইনফল বা শৈলক্ষেপ বৃষ্টিপাত সংঘটিত হয়। এই ধরনের বৃষ্টিপাত সংঘটিত হলে পাহাড়ের সম্মুখভাগে ব্যাপক বৃষ্টিপাত সংঘটিত হয়, কখনো হালকা থেকে মাঝারি ধরনের, কখনো ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সংঘটিত হয়। সেই কারণেই বাংলাদেশের চট্টগ্রাম এবং সিলেট বিভাগে কিন্তু বৃষ্টিপাতের তীব্রতা রয়েছে। তাছাড়া এই বায়ুচাপের আধিক্যের কারণে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া এই ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে, এবং ইতিমধ্যে ভূমিধসে অনেক প্রাণহানিও সংঘটিত হয়েছে। এবং এই ভারী বৃষ্টিপাতজনিত কারণে চট্টগ্রাম মহানগর এলাকায় অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। এবং এই বৃষ্টিপাত আজকে থেকে আরও 3 দিন অর্থাৎ 12ই জুলাই পর্যন্ত অব্যাহত থাকবে। থেমে থেমে বৃষ্টি হবে, কিন্তু এই উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের আধিক্যের কারণে ওখানে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া, দমকা বাতাস বিরাজমান। ফলে সকল সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বরের স্থানীয় সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে, এবং অভ্যন্তরীণ নদী বন্দরকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এই যে বৃষ্টিপাত হচ্ছে থেমে থেমে, বর্তমানে বরিশাল বিভাগ, তাছাড়া কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি এইসব অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত সংঘটিত হচ্ছে। বৃষ্টি হচ্ছে কুমিল্লা, নোয়াখালী, সিলেট অঞ্চলে, ময়মনসিংহ অঞ্চলে এবং রংপুর অঞ্চলেও বৃষ্টি হচ্ছে, এবং তা অব্যাহত থাকবে। তবে বৃষ্টিপাতের ধরন হলো থেমে থেমে বৃষ্টি হবে, একদম কোথাও টানা বৃষ্টি, কোথাও থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে। এই বৃষ্টিপাতের আর একটা বৈশিষ্ট্য হলো যে এই বৃষ্টিপাত সাধারণত যে মেঘ থেকে তৈরি হয় সেখানে ধনাত্মক তাপমাত্রা থাকে। এই বৃষ্টিপাত সাপেজ তাপমাত্রাকে কমাতে পারে না, ফলে তাপমাত্রার অনুভূতির তীব্রতা সহ এই বৃষ্টিপাত 12ই জুলাই পর্যন্ত অব্যাহত থাকবে। এরপর অনেকটাই স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হবে। ভারী বর্ষণে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে 5 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রামের চশমা হিলে পাহাড় ধসে মারা গেছে আরও 2 জন। দুপুর 2:50 দিকে কক্সবাজারের উখিয়া মধুরছড়া 5 নং রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ পাহাড় ধস হয়। এতে 2 শিশু সহ 5 জন নিহত হয়। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ক্যাম্প 5-এ মধুরছড়ার একটি রোহিঙ্গা লার্নিং সেন্টারে এ ঘটনা ঘটে। তিনি জানান, এই ঘটনায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। এছাড়া পাহাড় ধসে আহত হয়েছে অন্তত 20 জন। এদিকে দুপুরে চট্টগ্রামের চশমা হিলের মেয়র গলিতে পাহাড় ধসে 2 জনের মৃত্যু হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। জেলায় খোলা হয়েছে 212টি আশ্রয় কেন্দ্র। চট্টগ্রামের রেল লাইনের বিভিন্ন জায়গায় পানি উঠে যাওয়ায় চট্টগ্রাম কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এদিকে চট্টগ্রাম বোর্ডের অধীনে 5 জেলায় আজকের এইচএসসি পরীক্ষা দিতে পারেননি শিক্ষার্থীরা।
রাঙামাটিতে যে কয়েকদিনের টানা বর্ষণ, সেই বর্ষণের ফলে বেশ কিছু স্থানে কিন্তু আমরা দেখতে পেয়েছি ছোটখাটো ভাঙনের সৃষ্টি হয়েছে। ভাঙনের পর কিন্তু সেই সব স্থানে যে ঝুঁকিপূর্ণ বসবাস করা মানুষগুলো তারা কিন্তু আশ্রয় কেন্দ্রমুখী হয়েছে। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে প্রায় 60 শতাধিক মানুষকে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। বৃষ্টি পড়তেছে, বাড়ি বর্ষণ হচ্ছে, এই জন্য আসছে রিক্সের ব্যাপার। যেমন পাহাড় ভাঙার সমস্যা, পানিরও সমস্যা, প্রত্যেক ঘর খুঁজে লয়ে গেছে। আমরা গতকালকে আসছি, প্রতি বছর আমাদের এইদিকে থাকে। পর্যটকরা কোনো ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন না হয়, তার কারণে মঙ্গলবার সন্ধ্যায় রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে সাজেকের সকল ধরনের পর্যটন স্পটে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাদের সংখ্যা প্রায় 5 শতাধিক বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। বেশ কিছু স্পটে পাহাড়ি ঢল নেমে রাস্তা ডুবে যায়, যার কারণে এখনো পর্যন্ত সাজেকের এই সকল পর্যটকদের তাদের নিজ নিজ গন্তব্যে পাঠানো সম্ভব হয়নি। তবে আমি সাজেক কটেজ মালিক সমিতির সাথে কিছুক্ষণ আগেও কথা বলেছি, তারা আমাকে নিশ্চিত করেছেন এখনো পর্যন্ত যে সকল পর্যটক সেখানে আটকা পড়া আছে তারা সকলে সুস্থ আছেন। পানি কমার সাথে সাথেই প্রশাসন তাদেরকে নিজ নিজ গন্তব্যে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবে বলে তারা আমাকে জানিয়েছেন। রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ নিশুদে দীপ্ত সংবাদ। টাঙ্গাইলে যমুনা নদীর অব্যাহত ভাঙনে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী পাড়ের বাসিন্দারা। গত মঙ্গলবার থেকে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ পশ্চিমপাড়া এলাকায় শুরু হয় ভয়াবহ ভাঙন। কয়েকদিনের ব্যবধানে নদীগর্ভে বিলীন হয়েছে বাড়িঘর, মসজিদ ও ফসলি জমি। ঘর হারিয়ে অনেক পরিবার রয়েছে খোলা আকাশের নিচে, আবার কেউ আশ্রয় নিয়েছেন স্বজনদের বাড়িতে। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের নিম্নমানের কাজ ও অবহেলার কারণেই বারবার ভাঙনের শিকার হচ্ছেন তারা। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা চলতি 2026 সালের বন্যা মৌসুমে টাঙ্গাইল জেলার 12টি উপজেলায় যেসব জায়গায় ভাঙন দেখা দিয়েছে আমরা জরুরি আপৎকালীন কাজ হাতে নিয়েছি। ইতিমধ্যে আমরা প্রায় টাঙ্গাইল জেলার 30টি পয়েন্টে জরুরি আপৎকালীন কাজ বাস্তবায়ন করতেছি। তার মধ্যে নাগরপুর উপজেলায় বর্তমানে যমুনা নদীর বাম তীরে সলিমাবাদ এলাকায় যে ভাঙন দেখা দিয়েছে সেখানে আমাদের পানি উন্নয়ন বোর্ড জরুরি কাজ বাস্তবায়ন হাতে নিয়েছে। আমাদের কার্যক্রম অব্যাহত আছে। ভাঙন প্রতিরোধ না হওয়া পর্যন্ত আমরা ওখানে জিও ব্যাগ ডাম্পিং এর কাজ অব্যাহত রাখব। আগামী শুক্রবার পর্যন্ত সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। পাশাপাশি চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চল সহ পাহাড়ি এলাকায় ভূমিধসের সতর্কতা দেওয়া হয়েছে। সকালে আবহাওয়া অফিসের বার্তায় এই আভাস দেওয়া হয়। ভারী বৃষ্টিপাত আগামীকাল অব্যাহত থাকতে পারে, আরও 2-1 দিন অব্যাহত থাকতে পারে। তবে ঢাকায় আগামীকাল বৃষ্টিপাতের তীব্রতা তুলনামূলকভাবে কম থাকবে, কিন্তু 11 তারিখ থেকে আবার ঢাকা সহ সারা বাংলাদেশেই বৃষ্টিপাতের তীব্রতা বাড়বে, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বান্দরবানে কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দেখা দিয়েছে বন্যা। সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। এতে পানিবন্দী হয়ে পড়েছে বান্দরবানের লামা, থানচি, আলীকদম, নাইক্ষ্যংছড়ি সহ বেশ কিছু এলাকার হাজারো মানুষ। খানা নাই, খানা বন্ধ হয়ে গেছে। এখন আমার বাথরুম ব্যবস্থা নাই, আমাকে ঘর বাড়ির কিছুই নাই। মনে করেন অনেক মালামালাম রয়ে গেছে, তলাই রয়েছে। বৃষ্টি পানি ঘর বাড়ি বাসা ডুবে গেছে। কালকে থেকে খামু কোথায় যাবো, ওই আশ্রয় কেন্দ্রে এখন যাচ্ছি। আমরা আতঙ্কের ভিতরে আছি, কিন্তু আতঙ্কের ভিতরে থাকলে এখন মনে করেন সরকারের কাছে আমাদেরকে একটাই অনুরোধ, সরকারে যদি আমাদেরকে যদি একটু আশ্রয় কেন্দ্রটা খুলে দিত। এখন আইয়া হিনে উঠে আনে হিনে স্থান করিয়া হিনে রয়েছি, ঘরে পানি উঠে আছে গলা সমান। গত 10 বছরে পাহাড় ধসে বান্দরবানে অন্তত 83 জনের মৃত্যু হয়েছে। কেমন মানমা, দীপ্ত সংবাদ, বান্দরবান। টানা কয়েকদিনের ভারী বর্ষণে কক্সবাজারের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অবস্থা গত কয়েকদিন ধরে টানা বর্ষণ, ভারী বর্ষণের কারণে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, রামু, উকিয়া বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং পাহাড়ি ঢলের কারণে অনেকে নিম্নাঞ্চলগুলো জলবদ্ধতা তৈরি হয়েছে। সেখানে লাখ লাখ মানুষ দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক জলবদ্ধতা, অতিবৃষ্টির কারণে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। নিষ্কাশনের ব্যবস্থা থাকলেও কিন্তু কৃত্রিম জলবদ্ধতার কারণে
এই পানিটা মানে অতি সহজেই নামার সুযোগটা থাকে না, কারণ ছোট ছোট কালভার্ট যারা আছে বাড়িঘর ডুবি যাবে খাল নাল আগাগোড়া ডুবা। এবং এই অবস্থায় কক্সবাজার জেলা প্রশাসনের যারা স্কুল এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে এবং পাশাপাশি কক্সবাজার রেল স্টেশন রেল লাইন পানির নিচে তলিয়ে যাওয়ায় সেখানে রেল চলাচল স্থগিত করা হয়েছে। পাহাড় ধসের যে আশঙ্কা তৈরি হয়েছে সেই আশঙ্কার উপর ভিত্তি করে কক্সবাজার জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনগুলো তাদের মাইকিং করে যাচ্ছে এবং মানুষকে সতর্ক করা হচ্ছে। আমরা যেটা জেনেছি কক্সবাজারের যে সেন্ট মার্টিন উপজেলা সেখানে খাদ্য সংকট দেখা দিয়েছে এবং নৌ চলাচল বন্ধ রয়েছে। আমি এখন কক্সবাজারের সদরে কক্সবাজার পৌরসভা হোটেল মোটেল জোন এলাকায় আছি। এখানেও কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, সেখানে পানি আপনি হয়তো দেখতে পাচ্ছেন আমার পেছনে, সেখানে পানি জমে আছে। হোটেল মোটেল জোনে যেসব রিজার্ভেশন ছিল সেগুলো বাতিল করা হয়েছে। অনেক পর্যটকের যারা আটকা পড়েছিল টাকা তারা ইতিমধ্যে কক্সবাজার ছেড়ে চলে গেছে বলে হোটেল মোটেল সূত্র আমরা জানতে পেরেছি। এই ছিল আসলে আমার কক্সবাজার সর্বশেষ তথ্য। মৌসুমী স্থল নিম্নচাপটি প্রথমে দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ এবং এরপরে লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীতে গত 5 দিন ধরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। 4 দিন ধরে অনেক বৃষ্টি পড়তেছে, বৃষ্টির কারণে আমরা যাত্রী পাইতেছি না, কোনো ইনকাম বাণিজ্য নাই। রাস্তাঘাটে পানি, গাড়ি চালাইতে খুব কষ্ট হয়, যাত্রী নাই, খুদা গাড়ি নিয়ে ঘুরতে আসি। পূর্ণ বাড়িঘর তলাই গেছে, আমরা থাকতে খুব অসহায় আছি। গরু বাছুর লিয়ে বড় কষ্টের ব্যাপার। 5 দিন ধরে বৃষ্টি হইতেছে কিন্তু কাজ কাম হইতেছে না। সকাল সন্ধ্যা বইয়ে থেকে ভিজে ভিড়ে যাই, কোনো কাজ কাম হইতেছে না, অনেক ক্ষয়ক্ষতি হইতেছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় এলাকা দিয়ে যে কোনো সময় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। গতকাল সকাল 6টা থেকে আজ সকাল 6টা পর্যন্ত জেলায় 72.2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। সেই সঙ্গে সকল মাছ ধরা ট্রলারসমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। পটুয়াখালী থেকে মোহাম্মদ ইমরান, দীপ্ত টিভি। শেয়ারবাজারে বিনিয়োগকারীকে নিঃস্ব করার জন্য দায়ীদের চিহ্নিত করে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী আরও বলেন, শেয়ারবাজার কেলেঙ্কারির অভিযোগ দুদকের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া শেয়ারবাজারে কারসাজি, অনিয়মের অভিযোগে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে 1497 কোটি টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। এছাড়া শেয়ারবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনা সহ বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারের জন্য সরকার বদ্ধপরিকর বলেও জানান প্রধানমন্ত্রী। তারা ধারাবাহিকভাবে শেয়ার মার্কেটের পতন ঘটিয়ে হাজার হাজার বিনিয়োগকারীদের নিঃস্ব করার জন্য যারা দায়ী তাদের চিহ্নিত করা সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বর্তমান সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। শেয়ার মার্কেট কেলেঙ্কারির সাথে আরও অন্যান্য যে সকল ব্যক্তি প্রতিষ্ঠান জড়িত কিনা তা উদ্ঘাটনের কার্যক্রম চলমান রয়েছে। কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশিন হওয়া শিশুসহ 4 নাগরিককে 1 বছর পর চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ফেরত নিয়েছে বিএসএফ। বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে তাদেরকে বিএসএফ এর কাছে হস্তান্তর করা হয়। এ সময় রাজশাহীর ভারতীয় সহকারী হাইকমিশনার কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সোনা মসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন ও বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দীর্ঘ 1 বছর পর নিজ দেশে ফিরে যেতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন পুশিনের শিকার ওই 4 ভারতীয় নাগরিক। এর আগে গত বছরের জুনে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে 4 জন সহ মোট 6 জনকে পুশিন করে বিএসএফ। পরে আদালতের নির্দেশে গত বছরের 5 ডিসেম্বর 2 জনকে ফেরত নিলেও বাকি 4 জন চাঁপাইনবাবগঞ্জের এক জিম্মাদারের বাসায় 7 মাসের বেশি সময় ধরে অবস্থান করছিলেন। বিশ্বকাপ উন্মাদনায় মেতেছে বাংলাদেশের ফুটবল প্রেমীরাও। মিশরকে হারিয়ে আর্জেন্টিনার দুর্দান্ত জয়ে রাতভর আনন্দ উল্লাস করেছেন তারা। নারায়ণগঞ্জের সব বড় পর্দার সামনে ছিল উপচে পড়া ভিড়। জয়ের পর শহরের বিভিন্ন প্রান্ত থেকে বাদ্যযন্ত্র বাজিয়ে নেচে গেয়ে মিছিল বের করে আর্জেন্টাইন ভক্তরা। ওয়ারি আবহাওয়া উপেক্ষা করে পটুয়াখালীর বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে উৎসব মুখর পরিবেশে বড় পর্দায় আর্জেন্টিনা ও মিশরের খেলা উপভোগ করেন ভক্ত ও সমর্থকরা। বিশ্বকাপ চলাকালীন সাভারের ড্যাফোডিল ইউনিভার্সিটি ফুটবল উন্মাদনার অন্যতম প্রাণকেন্দ্রে পরিণত হয়।